আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় শান্তিরক্ষী বাহিনীর জন্য ২০,০০০ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। ইসরায়েলি নির্যাতন তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন দূতকে কানাডায় আটক করে জিজ্ঞাসাবাদ। গাজা ভাগ করে শাসনের পরিকল্পনা। গাজা শান্তিরক্ষী বাহিনীর জন্য ২০,০০০ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য ২০,০০০ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। তারা গাজার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে। শুক্রবার ১৪ নভেম্বর এসব তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফরি সাজামশোয়েদ্দিন। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া হল সেই দেশগুলোর মধ্যে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যারা গাজায় স্থিতিশীলতা আনতে কাজ করবে, যার মধ্যে রয়েছে আজারবাইজান, মিশর এবং কাতার। গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন এমন একটি বাহিনীর প্রস্তুতি নিয়ে এক খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে যা গাজাকে মারুকীকরণ, এর সীমান্ত সুরক্ষিত, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ত্রাণী সরবরাহ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা দেবে। তবে ইন্দোনেশিয়া জানিয়েছে কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কী ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফরি সাজামশোয়েদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ ২০,০০০ সৈন্য প্রস্তুত রেখেছি, তবে স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তারা আপাতত কাজ করবে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত এবং জর্ডানের রাজা আবদুল্লাহ, যিনি শুক্রবার থেকে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। শান্তি প্রচেষ্টায় ইন্দোনেশিয়া কী ভূমিকা নিতে পারে তার সম্ভাবনার অপেক্ষা করা হচ্ছে বলে জানান সাজামশোয়েদ্দিন। এছাড়া কখন সেনা মোতায়েন করা হবে বা কতজন, সে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন, জানান তিনি। এর আগে প্রাবোও সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছিলেন, যদি জাতিসংঘের একটি প্রস্তাবতা আসে তাহলে শান্তি নিশ্চিত করতে ইন্দোনেশিয়া ২০,০০০ বা তার বেশি সেনা মোতায়েন করতে প্রস্তুত। ইসরায়েলি নির্যাতন তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন দূতকে কানাডায় আটক করে জিজ্ঞাসাবাদ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নির্যাতনের তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন বিশেষ দূত রিচার্ড ফককে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার কর্তৃপক্ষ। গাজা সম্পর্কিত একটি ট্রাইব্যুনালে যোগ দিতে কানাডার রাজধানী অটোয়া যাওয়ার সময় গত বৃহস্পতিবার তার সঙ্গে এমন ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ৯৫ বছর বয়সী রিচার্ড ফক অটোয়া থেকে শনিবার ১৫ নভেম্বর এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন, টরন্টো পিয়ারসেন আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্ত্রী সহকর্মী আইনবিদ হিলাল এলভারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি বলেন, একজন নিরাপত্তা কর্মী এসে বললেন, আমরা তোমাদের দুজনকেই আটক করেছি, কারণ আমরা উদ্বিগ্ন তোমরা কানাডার জন্য জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি করছ। এটি ছিল আমার জীবনের প্রথম এই ধরনের অভিজ্ঞতা। রিচার্ড এবং এলভার উভয়ই মার্কিন নাগরিক। কানাডিয়ান দায়িত্ব সম্পর্কিত প্যালেস্টাইন ট্রাইব্যুনালে অংশ নিতে অটোয়া যাওয়ার সময় তাদের এভাবে আটক করা হয়েছিল। গাজা উপত্যকা ইসরায়েলের ২ বছর ধরে বোমাবর্ষণে কানাডিয়ান সরকারের ভূমিকা পরীক্ষা করার জন্য ট্রাইব্যুনালে শুক্রবার এবং শনিবার আন্তর্জাতিক মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা একত্রিত হন। জাতিসংঘের তদন্ত এবং অসংখ্য অধিকার গোষ্ঠী ইসরায়েলি বর্বরতাকে গণহত্যা হিসাবে বর্ণনা করেছে। রিচার্ড জানান, তাকে এবং তার স্ত্রীকে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয় এবং সেই সঙ্গে ইসরায়েল, গাজা এবং গণহত্যা বিষয়ে তাদের নিজেদের কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। রিচার্ড বলেন, তিনি বিশ্বাস করেন এই জিজ্ঞাসাবাদটি গাজাসহ গ্রীষ্মে যা ঘটছে সেই সম্পর্কে সত্য বলার চেষ্টা করা লোকদের শাস্তি দেওয়ার একটি বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ। তিনি আরও বলেন, এটি সরকারের নিরাপত্তাহীনতার পরিবেশের ইঙ্গিত দেয়। আমার মনে হয় এটি ভিন্ন মতাবলীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় রিচার্ডের অভিযোগের বিষয়ে আল জাজিরার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ফিলিস্তিন ট্রাইব্যুনালের সমর্থক কানাডিয়ান সিনেটর ইউএন পাউ বুলি বলেছেন, তিনি আতঙ্কিত যে কানাডায় ২ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার বিকেলে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাউ বলেন, আমরা জানি তারা এখানে ফিলিস্তিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে এসেছিলেন। আমরা জানি তারা ইসরায়েল কর্তৃক গাজায় সংগঠিত ভয়াবহতা নথিভুক্ত এবং প্রচারে সরবখণ্ড এবং ন্যায়বিচারের পক্ষে কথা বলেছেন। যদি এগুলোই তাদের আটকের কারণ হয় তাহলে এর অর্থ হল কানাডিয়ান সরকার ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার চাওয়ার এই কাজগুলোকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে মনে করে। আমি জানতে চাই এটি কেন।
গাজা ভাগ করে শাসনের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় নতুন বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে বাহিনীতে ইসরায়েল ও বিভিন্ন দেশের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। এই বাহিনী গাজায় একটি সবুজ অঞ্চল গড়ে তুলবে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট এই সবুজ অঞ্চলেই প্রথমে পুনর্গঠন কাজ শুরু হবে। এতে গাজা দুই ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গাজার জন্য তৈরি করা মার্কিন সামরিক পরিকল্পনার নথি থেকে এসব তথ্য জানতে পেরেছে গার্ডিয়ান। জানা যায়, প্রাথমিকভাবে সবুজ অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। অঞ্চলটি আস্তে আস্তে প্রসারিত করার কথাও বলা হচ্ছে। অন্যদিকে বর্তমানে ইসরায়েলি সেনাদের তৈরি তথাকথিত হলুদ রেখা বরাবর অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখবে ইসরায়েল। তবে কাজটি যে সহজ হবে না তা একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন। তিনি গার্ডিয়ানকে বলেন, এটি আপাতদৃষ্টিতে ভালো পরিকল্পনা হলেও তা উচ্চাকাঙ্ক্ষী। এটি বাস্তবায়ন করা কঠিন। গত মাসে ট্রাম্পের গাজা পরিকল্পনা ঘোষিত হওয়ার পর আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন বিষয়টি বাস্তবায়ন করা কঠিন হবে না। এখন দেখা যাচ্ছে গাজার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বারবার পরিবর্তন হচ্ছে। ফলে উপত্যকার ২০ লাখ জনঅধ্যুষিত হেড জোন এখন বিশ্বের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে মধ্যস্থতাকারীরা সতর্ক করে দিয়েছেন, যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন একটি পরিস্থিতি গাজায় তৈরি হতে পারে। ফলে নিয়মিত ইসরায়েলি হামলা স্বাভাবিক হয়ে উঠতে পারে। অন্যদিকে কোনো শাসন কর্তৃপক্ষ না থাকায় ফিলিস্তিনি নাগরিকরা অসহায় দিনতিপাত করবেন। বাড়িঘর কিংবা ভবনের সংস্কারও থেমে থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজায় মানবিক সহায়তার জন্য নেওয়া পরিকল্পনা মানুষ হত্যার ট্র্যাপে পরিণত হয়েছিল। নতুন এই সবুজ অঞ্চলের পরিকল্পনাও একই রকম ভয়াবহ হতে পারে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় একটি আন্তর্জাতিক বাহিনী বা আইএসএফ গঠনের কথা শুরু থেকেই বলা হয়েছিল। ওই মার্কিন কর্মকর্তা বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে প্রস্তাবটি সব পক্ষের অনুমোদন পেতে হবে। তবে বাহিনীতে মার্কিন সেনাবাহিনীর কোনো সদস্য থাকবেন না বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গাজার শাসন কাঠামো গঠনে দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে চায় ওয়াশিংটন, কোনো খরচ তারা দিতে রাজি না। গার্ডিয়ানের দেখা নথিতে দেখা গেছে, চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক আঞ্চলিক সেন্টকম কমান্ড ইউরোপীয় বাহিনীকে আইএসএফের মূলে রাখার পরিকল্পনা তৈরি করেছে। এই বাহিনীতে থাকবে শত শত ব্রিটিশ, ফরাসি ও জার্মান সৈন্য। থাকবে বোমা নিষ্ক্রিয়করণ ও সামরিক চিকিৎসা বিশেষজ্ঞরা। জর্ডানও কয়েক হাজার সেনা দিতে চেয়েছিল, তবে এখন তারা পিছিয়ে গেছে। এমনকি খুব কম ইউরোপীয় নেতাই গাজায় তাদের সেনাদের জীবন ঝুঁকিতে ফেলার পক্ষে। পরিকল্পনায় বলা হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরের পর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের শর্তাবলী বিবেচনা করা হবে। এক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ হয়নি। মার্কিন কর্মকর্তা বলেন, এই পরিকল্পনা গাজায় স্থিতিশীলতা আনার জন্য করা হয়েছে। পরে দীর্ঘস্থায়ী শান্তি ও বেসামরিক শাসন ব্যবস্থায় রূপান্তরিতর দিকে এগিয়ে নেওয়া হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৮০% অবকাঠামো যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এগুলির মধ্যে প্রায় সব স্কুল ও হাসপাতাল অন্তর্ভুক্ত। যুদ্ধবিরতির ১ মাসের বেশি সময় পার হলেও ইসরায়েল এখনও ত্রাণ সরবরাহ আটকে দিচ্ছে। প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি জরুরি আশ্রয়ের জন্য অপেক্ষা করছে।